ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা। 22শে জুলাই 2024 বাংলাদেশ ইতিহাসে ভয়াবহ ও বেদনার একদিন। টানা 3 দিন ধরে ইন্টারনেট বন্ধ রেখে জনসাধারণকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল শেখ হাসিনা সরকার। এর মাঝে গণহত্যা চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা। পাশাপাশি ছিল ধরপাকড় ও লাশ গুম। কারফিউ সামান্য শিথিল হলেও রাজধানীসহ সারা দেশে, বিশেষ করে যাত্রাবাড়ী, শেরেবাংলানগর, মিরপুর, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়ায় সেনা, পুলিশ ও সাদা পোশাকধারীদের দমন-পীড়ন চলতে থাকে। যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ অন্তত 21 জন নিহত হন। দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী, মাদ্রাসা ছাত্র, বিক্ষোভকারী, সাধারণ পথচারীদের উপর চালানো হয় গুলি, গ্রেপ্তার ও চরম নির্যাতন। ঢাকায় দেখা যায় স্বজনদের লাশ খুঁজতে পথে পথে ছুটছিলেন মানুষ। হাসপাতালে ছড়িয়েছিলেন রক্তাক্ত দেহ। সরকার সুপ্রিম কোর্টের রায়ের আলোকে কোটা পদ্ধতি সংস্কারের সার্কুলার জারি করলেও আন্দোলনকারীরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে। রাতে কারফিউ শিথিলের সময় 1 ঘণ্টা বাড়িয়ে 24শে জুলাই দুপুর 1টা থেকে 5টা পর্যন্ত করা হয়। ঢাকা ও গাজীপুর জেলা মহানগর, নারায়ণগঞ্জ, নরসিংদী এলাকায় সময়সীমা কার্যকর ছিল। ধানমন্ডিতে নিজের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী ও বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই ঘোষণা দেন। সেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ছাত্র তানজিম সিজান গুলিবিদ্ধ হন। বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পুলিশের অভিযানের সময় তার মাথায় ছড়া গুলি লাগে। এনাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সাংবাদিকদের জানান, তিনি মেসে অবস্থান করছিলেন। হঠাৎ পুলিশ জানালা দিয়ে গুলি ছোড়ে এবং তার মাথায় লাগে। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ধাপে ধাপে চালু করা হয়। 22শে জুলাই অগ্রাধিকার ভিত্তিতে আংশিক চালুর পর 24শে জুলাই থেকে সম্পূর্ণরূপে চালু করা হলে বলে জানানো হয়। সরকারি ঘোষণা অনুযায়ী ঢাকার বড় ধরনের গ্রেপ্তারের ঘটনা না ঘটলেও বিভিন্ন জায়গায় বিরোধী দলের নেতা ও আন্দোলনকারীদের বিরুদ্ধে ধরপাকড় চলছিল। বিভিন্ন স্থানে অভিযান ও গ্রেপ্তার সহিংসতার ফলে 23শে জুলাই বেশ কিছু মানুষ নিহত হন। এদিকে কোটা সংস্কার আন্দোলন সহিংস উপায়ে দমনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য উল্টো বিএনপি জামায়াতকে সরাসরি দায়ী করছিলেন। তিনি বলছিলেন, এই রাজনৈতিক জোট সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে এবং পরিকল্পিতভাবে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, জামায়াত শিবির পেছন থেকে সারা দেশে নাশকতা চালিয়েছে আর বিএনপি তাদের পৃষ্ঠপোষকতা দিয়েছে। এবার কাউকে সহজে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ইতিমধ্যে তা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে কারফিউ জারি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ও সেনাবাহিনী ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালিয়েও বক্তব্য দিয়েছিলেন শেখ হাসিনা। তিনি বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করছিল। তারা তাদের সবচেয়ে সংবেদনশীল শ্রেণী। আমরা চেয়েছি তাদের কোনো ক্ষতি না হোক। সহিংসতা শুরু হলে তারাই বলছে তারা এই ঘটনার সঙ্গে জড়িত নয়। নিন্দাও জানিয়েছে। আন্দোলনের ছায়াতলে থেকে বিএনপি ও জামায়াত চক্র দেশের সম্পদ ও স্থাপনাগুলো আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে সুপরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ ও কর্মকাণ্ড পরিচালনা করছে। সেদিন ব্যবসায়ী নেতারাও প্রধানমন্ত্রীকে এক বাক্যে সমর্থন জানিয়েছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, বিকেএম-এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, দোকান মালিক সমিতির সভাপতি হিলাল উদ্দিন সহ দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। রক্তাক্ত যাত্রাবাড়ী। 16 জুলাইয়ের পর থেকে 22শে জুলাই পর্যন্ত নিহতের সংখ্যা 300 পৌঁছায়। এর মধ্যে অনেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে প্রাণ হারান শিক্ষার্থী, সাধারণ মানুষ ও শ্রমিকরা। এই গণহত্যা ছিল শেখ হাসিনার স্বৈরশাসনের নির্মম নিদর্শন। চলমান ছাত্র আন্দোলনের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের কেন্দ্রস্থল হয়ে ওঠে যাত্রাবাড়ী এলাকা। 5 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর 22শে জুলাই সেনাবাহিনী ও পুলিশের পূর্ণ নিয়ন্ত্রণে এসেছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই চিটাগাং রোড পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে সেনা ও পুলিশের টহল জোরদার করা হয়। 22শে জুলাই বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান ও পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন সরেজমিনে যাত্রাবাড়ী পরিদর্শনে যান। তাদের সঙ্গে ছিলেন পুলিশের বিশেষ শাখা তৎকালীন প্রধান মনিরুল ইসলাম, র্যাব মহাপরিচালক মোহাম্মদ হারুনা রশিদ, টিএমবি কমিশনার হাবিবুর রহমান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৎকালীন আইজিপির চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, এই সহিংসতা যারা অংশ নিয়েছে তাদের প্রতিটি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আইনের আওতায় এনে জবাবদিহি করানো হবে। তৎকালীন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান অভিযোগ করেন, ঢাকার বাইরের বিভিন্ন এলাকা থেকে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা সেখানে ঘাঁটি গেড়েছে। পুলিশ সদস্যদের টার্গেট করে হত্যা করতে অর্থ লেনদেন হয়েছে। তবে এখন রাজনীতির বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে এসেছে। 22শে জুলাই পর্যন্ত শত শত বিক্ষোভকারীকে হত্যার পাশাপাশি হাজার হাজার আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কারফিউ ঘোষণা করে নাগরিকদের স্বাধীনতা দমন করা হয় এবং ইন্টারনেট বন্ধের মাধ্যমে দেশের কার্যত অচল করে দেওয়া হয়।
সরকারি বাহিনীর বেপরোয়া গ্রেপ্তার, নির্বিচারে ধাওয়া পাল্টা ধাওয়া, গ্রেপ্তার, মামলা, গুমের মধ্য দিয়ে আন্দোলনকারীদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। দেশের বিভিন্ন জেলার র্যাব, পুলিশ, বিজিবি, সেনা ও আনসার বাহিনী সহ সরকার ভয়াবহ নিপীড়নে হাজার হাজার মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কুমিল্লা সহ প্রায় সব জেলার মামলা ও গ্রেপ্তার চলে। বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাকর্মীদের গুম ও গ্রেপ্তার শিকার হন। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সরকারি বাহিনীর হাতে নির্মম নির্যাতনের শিকার হন। তাকে অপহরণ করে লোহার রড দিয়ে পেটানো হয়। পরে তাকে রাস্তায় ফেলে রেখে যায় ডিবির সদস্যরা। জনগণের মৌলিক অধিকার ও তথ্য প্রবাহের স্বাধীনতা উলঙ্গভাবে উপেক্ষা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্সরশিপ আরোপ করে শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে হত্যার নীল নকশা বাস্তবায়ন করেছিল।